লীগকে বাদ দিয়ে যে নির্বাচন, এই নির্বাচন একজন অবৈধভাবে ক্ষমতা দখলকারী অধীনে নির্বাচন, যে নির্বাচনে ভোট কারচুপি মানে একেবারে প্রকাশ্যভাবে, যেদিন নির্বাচন তার আগের দিন সন্ধ্যা থেকেই সিল মারা, বাক্স ভরা, ব্যালটে ভরে ফেলেছিল। সেই ধরনের একটা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল সম্পূর্ণ অবৈধ সরকারের হাতে, অবৈধ নির্বাচন। আমি জানি না এরা দেশকে কতটুকু কি দিতে পারবে। যেখানে একটা বিশাল জনগোষ্ঠী বঞ্চিত থাকলো তার ভোটের অধিকার থেকে, তার রাষ্ট্রীয় অধিকার থেকে, সাংবিধানিক অধিকার থেকে। তো সেই দেশ সামনে কিভাবে এগিয়ে যাবে সেটাই এখন চিন্তার বিষয়। তো আওয়ামী লীগের অপরাধটা কি? আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে, আওয়ামী লীগ দারিদ্র্য বিমোচন করেছে, আওয়ামী লীগ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে, শান্তি নিরাপত্তা দিয়েছে। এটাই কি আমাদের অপরাধ ছিল? সেটাই আমার প্রশ্ন। ইলেকশনের নামে একটা প্রহসন খেলে, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে নাই, যেখানে আওয়ামী লীগের ভোট 53%, সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করলে আর বাংলাদেশের 50 ভাগের অধিক ভোটারকে বঞ্চিত করে নির্বাচন করলে সে নির্বাচন কখনো বৈধ হতে পারে না। অবৈধ সরকারের হাতে নির্বাচন অবৈধই থেকে যায়। আজকে দুর্ভাগ্য, বাংলাদেশে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়নি। তার নির্বাচন নামে যে খেলা, যে সরকার এসছে তার উপর দেশের মানুষ কোনো আস্থা বিশ্বাস রাখতে পারে না। একমাত্র আওয়ামী লীগই পারে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে, আওয়ামী লীগই পারে দেশকে উন্নত করতে, আওয়ামী লীগই পারে বাংলাদেশের জনগণের শান্তি নিরাপত্তা দিতে, উন্নতি দিতে এবং অর্থনৈতিক সমৃদ্ধি দিতে। তিল তিল করে 15টা বছর যে দেশটাকে গড়ে তুলেছিলাম, মাত্র 1 বছরের মধ্যে সেই দেশ ধ্বংস। তবে আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের জনগণের প্রতি আমার আস্থা বিশ্বাস আছে। কারণ এত অপবাদ, এত বদনাম করা সত্ত্বেও যখনই নির্বাচন এসেছে এবং যখনই সার্ভে করেছে দেখা গেছে আওয়ামী লীগ, এমনকি আওয়ামী লীগ 53% ভোটার আওয়ামী লীগকে সমর্থন করে। এত অপবাদ, এত কিছুর পরেও, নির্যাতনের পরেও, কারণ মানুষ আওয়ামী লীগকেই চায়, আওয়ামী লীগের উপরই তাদের আস্থা। এবং বাংলাদেশের মানুষ জানে যে একমাত্র আওয়ামী লীগই পারবে তাদের জীবন মান উন্নত করতে। আমাদের সকল অর্জিত অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংস, ব্যবসা বাণিজ্য সব দিক থেকে বাংলাদেশ যখন এত বেশি মানে সমৃদ্ধশালী ছিল, আজকে সেটা সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেল। আমার শুধু এটাই দুঃখ লাগে যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই লাখো শহীদ, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, আমার ভাষা শহীদ, যাদের রক্তের বিনিময়ে আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি, আজকে তাদের অবদান সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত। আজকের বাংলাদেশ এখন অন্যের কাছে করুণা ভিক্ষা করার দেশ হয়ে গেছে। এই দেশটিকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেল সে অবৈধভাবে ক্ষমতা দখলকারী, ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে যার ক্ষমতা আরোহণ, ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর নির্বাচনে আজকে যারা এসেছেন তাদের হাতেও আমরা দেখেছি অতীতে জঙ্গি বাহিনীর সৃষ্টি, গ্রেনেড হামলা, বোমা হামলা, দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন। এই তো ছিল আমাদের ইতিহাস। কিন্তু এই বদনাম থেকে আমরা বাংলাদেশকে শান্তির দেশে উন্নীত করেছিলাম। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতি আমরা অনুসরণ করেছিলাম। কিন্তু আজকে সবকিছুই শেষ হয়ে গেছে। তবে আমি দেশের মানুষ আপনাদের বলবো, আপনাদের সাহস আছে, শক্তি আছে। আমাদের অগণিত নেতা কর্মীকে নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে, ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। আজকে ছাত্র, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী কেউই রেহাই পায়নি। এইরকম অবস্থা তো আমরা কখনো চাইনি। বাংলাদেশ হবে শান্তিপূর্ণ দেশ, বাংলাদেশ হবে শান্তির দেশ, উন্নত দেশ, এবং বাংলাদেশ হবে সারা বিশ্বে একটা বিস্ময় হিসেবে গড়ে উঠবে, উন্নয়নের রোল মডেল হিসেবে। ইনশাল্লাহ আবার আমরা দিন ফিরে পাবো আমি বিশ্বাস করি। শহীদের রক্ত বৃথা যায় না। যে সংগঠন ক্ষমতায় থাকা অবস্থায় 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ঘোষণা করলো, শহীদ মিনার গড়ে তুললো, আজকে তারাই যেতে পারবে না। এর থেকে দুঃখের আর কি হতে পারে? তবে এই অন্ধকার কেটে যাবে, আবার বাংলাদেশের মানুষ সগৌরবে ফিরে আসবে, এই বিশ্বাস আমার আছে। এই রমজান মাস সবাইকে আমি রমজানের মোবারকবাদ জানাচ্ছি এবং ভাষা শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। ইনশাল্লাহ দিন ফিরে আসবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তুলব। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। আমি কখনোই ভাবিনি যে আমাকে দেশটা আসতে হবে, আমি জানতামও না
যে গণভবন যখন ঘেরাও দিয়ে ফেললো, আমি বললাম যে, "না তো গুলি চালাবে না, খামাখা অনেক মানুষ মারা যাবে।" আমার সিকিউরিটি যারা ছিল তারা আমাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসলো। আমি বললাম, "আমি টুঙ্গিপাড়া চলে যাবো, আমি থাকবোই না। এত কথা শুনে আমাকে কেন চালাতে হবে? থাকতে হবে। আমার যেটা লক্ষ্য বাংলাদেশকে উন্নয়নশীল দেশে মর্যাদা উন্নীত করে দিয়েছি যথেষ্ট। আমি জানি আমি টুঙ্গিপাড়া যাচ্ছি।" আমি অনেক পরে জানতে পারলাম যখন এই বর্ডার ক্রস করছে তখন বলছে, "আমরা অমুক জায়গায় যাচ্ছি।" তো এটা আয়োজনটাই বা কিভাবে হলো সেটাও আমি জানি না। ভালো একেবারে প্রধানমন্ত্রী হিসেবেই সব প্রোটোকল দিয়েই আমাকে বনবাসে দিয়ে গেল। তো যেখানেই থাকি আমি আছি জনগণের পাশেই। সবই আমি হারিয়েছি। বাবা-মা, ভাই সব হারিয়েছি। আর এবার তো ঘর-বাড়ি যা কিছু ছিল স্মৃতিচিহ্ন, বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর থেকে শুরু করে সবই লুটপাট আগুন দিয়ে পুড়ে শেষ করে দিয়েছে। হারাবার কিচ্ছু নেই। এইজন্য ভয়ও নেই, কোনো দুঃখ নেই। কারণ আমার আওয়ামী লীগের অগণিত নেতা-কর্মী বা যারা একটু আওয়ামী লীগ করেছে বা যাদের পরিবার আওয়ামী লীগ বা মুক্তিযোদ্ধা পরিবার, তাদের তো জ্বালিয়ে পুড়িয়ে সব শেষ করে দিয়েছে। যখন তাদের কথা চিন্তা করি, নিজেরা কি হারালাম সেটা নিয়ে আমি চিন্তা করি না। ইউনূস তো সবই লুটে খাচ্ছে। কিন্তু আজকে মানুষের যে কষ্ট, এই কষ্টটা সহ্য হয় না। যত তাড়াতাড়ি এই আপদ বিদায় হয় আর দেশটাকে আমরা মুক্ত করতে পারবো, ততই মানুষের শান্তি। কাজে এই ঐক্যবদ্ধ হয়ে নামলে যার যার স্থান থেকে জনমত সৃষ্টি করা এবং দেশটাকে যেন আবার ফিরিয়ে আনতে পারি, তার জন্য সবাইকে কাজ করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আর এইভাবে ইলেকশন না, ইউনূসের দ্বারা কোনো ইলেকশন অবাধ নিরপেক্ষ হতে পারে না। প্রয়োজনে হ্যাঁ, যদিও আমাদের 2029 পর্যন্ত সময়, তারপরে বলবো দেশের সাথে তাহলে নতুন করে আবার কেয়ারটেকার গভর্নমেন্ট করে সেখানে ইলেকশন করা। কিন্তু এবং যারা ওই দায় মুক্তি দিয়েছে 15 জুলাই থেকে যারা হত্যা করেছে, মানুষ মেরেছে, সেই সংখ্যালঘু হত্যা, পুলিশ হত্যা, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে তার তদন্ত করতে হবে। জাতিসংঘ যে ভুয়া রিপোর্ট দিল মানবাধিকার সংস্থা 1400, আমি তো 1400 মানুষকে হত্যা করিনি, একটা মানুষকে আমি হত্যা করিনি। এবং আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম। কেন তাকে কাজ করতে দেয়নি সে জবাবদিহি করতে হবে। আমি তো বলবো যে আন্তর্জাতিকভাবে তদন্ত কমিশন পাঠিয়ে এখানে তদন্ত করা হোক যে এই হত্যাকাণ্ডগুলি কিভাবে হয়েছে, কার দ্বারা হয়েছে, বা 7.62 বুলেট কে আনলো, কে এই অস্ত্রের ব্যবসা করে। আমি যদি বলি ইউনূস নিজেই এই ব্যবসার সাথে জড়িত, অস্বীকার করতে পারবে? নইলে এত টাকার মালিক হলো কোত্থেকে, সেটাও তো প্রশ্ন। কাজে সকলকে ঐক্যবদ্ধ এখন নামার সময়। আর এই নির্বাচনে আমাদের কারো ভোট দিতে যাওয়ার দরকার নাই, কারণ ভোট লাগবে না তো, তার আগে ইলেকশন করে ফেলবে। আর যেখানে যদি এরকম বেশি চাপ প্রয়োগ করে তো বিএনপি জামাত যেন ভোটটা না পায়, এটা দেখতে হবে। তাদেরকে ভোট দেওয়ার কোনো, তাদের ভোট পাওয়ার কোনো অধিকার নাই। এনসিপি, বিএনপি, জামাত একই বৃন্তে মানে ফুল, তারা, তাদের মধ্যে কোনো তফাৎ নেই। সবই জঙ্গি, সন্ত্রাসী, দুর্নীতিবাজ। এর মানে 10 মাসের থেকে তো আমরা হিসাব দিচ্ছি, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে সব। 1000 টাকা পকেটে ছিল না, এখন 1000 টাকার মালিক। পায়ে একজোড়া কোনো মতে একটা স্যান্ডেল পরতো, এখন দামি শু পরে আবার সোফায় পা তুলে সেটা দেখায়। তো এরা আবার দেশ চালাবে। কাজে এই জন্য পেশাজীবীদের আমাদের দরকার, সবাই আরো ঐক্যবদ্ধ হন। আমি বিশ্বাস করি যে ঐক্যবদ্ধ জনতার কাছে যে কোনো শক্তি পরাজিত হতে বাধ্য। তো সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফিজ। আমাকে খুনি বলে 1400 লোক নাকি মেরেছি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি ডক্টর ইউনূসকে, এই 1400 জনের নাম ঠিকানা দিতে হবে। বললেন আপনার 1400 নাম যে হত্যা করেছে, নাম ঠিকানা দেন। জাতিসংঘে বলে দিল, জাতিসংঘ মানবাধিকার কমিশন সেই তথ্যটা বলে ফেললো। এখন দেখি চ্যাথাম হাউস, কমনওয়েলথ থেকে শুরু করে যে যখন যা লেখে বলে 1400 জনকে হত্যা করেছি। আমি প্রত্যেকের কাছে আমি জানতে চাই, আমি পুরো নাম ঠিকানা চাই, কোন 1400 জনকে হত্যা করা হয়েছে। কিন্তু ইউনূস যাদের হত্যা করেছে তাদের মধ্যে শুধু যাদেরকে আগুন দিয়ে পুড়িয়েছে তাদের নাম ঠিকানা সব আমরা জোগাড় করতে পারছি না। সেখানে আমাদের অনেক আওয়ামী লীগের নেতাকর্মী, এমনকি ধানমন্ডি 32 নম্বরে আগুন দিয়েছে, সেখানেও 3টা লাশ, পোড়া লাশ পড়েছিল, তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি। আর বেওয়ারিশ লাশ, বিভিন্ন মানে কবরস্থানে যে বেওয়ারিশ লাশ মাটি দেওয়া হচ্ছে, সেটাও তো এই 1 বছরে তো 1000-এর উপরে। নদীতে ভেসেই গেছে প্রায় 500-600 লাশ, সকলের হিসাবও পাওয়া যায়নি যে এরা কারা। 70 ভাগের কোনো নাম ঠিকানা পাওয়া যায়নি। সেগুলি ধরেও আজকে কত হাজার মানুষকে হত্যা করেছে ইউনূস মাত্র এই 15 মাসের মধ্যে। সে জবাবটা কি দেবে? আমাদের 15 বছরের হিসাব নিচ্ছে। 2024-এর 15 জুলাই থেকে যে হত্যাকাণ্ডগুলি ঘটেছে, সেই জুলাই মাসের 15 তারিখ থেকে যে হত্যাকাণ্ড, সেখানে আমাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ছেলেপেলেদেরকেও, স্বেচ্ছাসেবক লীগ, পুলিশ বাহিনী, এদেরকেই তো আগে হত্যা করেছে।
কিন্তু তাদের কোনো নাম ঠিকানা নাই। তাদের কোনো কথাই সবুজ আলী ১ম ঢাকা কলেজের ছাত্র। তাকে যে হত্যা করলো এবং সেই সাথে সিরিজ অফ কিলিং, নারী, শিশু কেউ তো রেহাই পায়নি। আমাদের ২৪ ইলেকশন নাকি দিনের ভোট রাতে করেছি। কিন্তু আমি আজকে আপনার এই ইলেকশন দেখলেন ১২ ফেব্রুয়ারি ইলেকশন। ১১ ফেব্রুয়ারির সন্ধ্যার থেকেই ভোট দেওয়া শুরু। মানে আমাদের উপরে দোষ দিল যে দিনের ভোট রাতে, এখন থেকে সন্ধ্যা রাত থেকেই ভোট দেওয়া শুরু। তারপরে ভোটের যে হিসাব, সকাল ৭:৩০ থেকে ১১টা পর্যন্ত মাত্র ১৪% ভোট হঠাৎ বেড়ে যে একেবারে ৬০% হয়ে গেল। এই যে ৩ ঘন্টা ৩.৫ ঘন্টার যে ভোটটা হলো, এটা সেখানে যদি ৩.৫ ঘন্টায় ১৪% হয়, তারপরে ৪:৩০ পর্যন্ত কয় ঘন্টা থাকে? ৪ ঘন্টা ৫ ঘন্টা, তাতে ৬০% হয় কিভাবে? ১৪ করে ধরলেও তো একটা হিসাব পাওয়া যায়। তো এদের ভোট কারচুপি, জনগণের ভোট, অনেক ভোটার অনেকেই গেছে ভোট দিতে পারে নাই। বলে আপনার ভোট দেওয়া হয়ে গেছে। তো দিলটা কে? একজন ভদ্রমহিলাকে বলছে, "আপনার ভোটটা তো দেওয়া হয়ে গেছে, আপনি এটা টোকেন নেন, আরেকজনে ভোট দিয়ে আসেন।" মানে তারে আরো ভোট কারচুপি করা শিখাচ্ছে। তো ইউনূসের এই নির্বাচন, এই নির্বাচনে কোনো ভোটারই তো ছিল না। কারণ আমরা কোনো আন্দোলনও করিনি, কিছু করিনি। শুধু মানুষকে আহ্বান করেছিলাম যে, "আপনারা এই অবৈধ নির্বাচন, আপনারা ভোট দিতে যাবেন না।" হ্যাঁ ভোট, না ভোট, প্রত্যেকটা ভোট কেন্দ্রে না ভোট জিতে গেছে, কিন্তু সেটা পাল্টে গেছে হ্যাঁ ভোটে। আর সেখানে দেখা যাচ্ছে ২৪৪% ভোট হয়েছে। মানে যা ভোটার তার থেকে অনেক বেশি ভোট। তো এই ভোট কোত্থেকে আসলো? সেটাই তো প্রশ্ন। তা কারচুপি কাকে বলে? কত প্রকার হতে পারে? সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ইলেকশন দেখাচ্ছে মানুষকে। আমার এখানে প্রশ্ন যে আজকে যিনি প্রধান নির্বাচন কমিশনার, তাকে তো জবাবদিহি করতে হবে যে এই যে ২৪৪% ভোট হয় কিভাবে? বা ভোট দিতে যে মানুষ দেখে যে তার ভোট দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা রাত থেকে যে ভোট দেওয়া শুরু হলো, কিভাবে হলো? মানুষ নাই, জোন নাই। কোথাও দেখা যাচ্ছে কেউ ক্রিকেট খেলে, কেউ ৩ টে কুকুর বসে আছে। এমনকি এই যে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিরা যারা ভোট পর্যবেক্ষণ করতে এসেছে, বিভিন্ন ভোট কেন্দ্রে যেয়ে দেখে কোনো ভোটারই নাই। সে তো ভিডিওতে এসে গেছে। কিন্তু তার রিপোর্টটা কি দিল? প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে। প্রতিযোগিতা কোথায় যদি ভোটারই না থাকে? আর যদি আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ আমাদের ১৪ দল, কাউকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিল না। তা আমাদেরকে যে জোর করে অংশগ্রহণ করতে দিল না, তাহলে এটা অংশগ্রহণমূলক বা প্রতিযোগিতামূলক নির্বাচন কিভাবে হয়? আর আমরা যখন ২০২৪ ইলেকশন করেছি, বিএনপি ইলেকশন করে নাই। সেটা নিজেরা সিদ্ধান্ত নিয়েছে এবং তারা আন্দোলনের নামে সন্ত্রাস করেছে। তাহলে সেটা প্রতিযোগিতামূলক হয়নি। আর এখন আমাদেরকে, আওয়ামী লীগকে বাদ দিয়ে বা ১৪ দলকে বাদ দিয়ে যে ইলেকশন, সেটা অংশগ্রহণমূলক হয়ে গেল, যেখানে জনগণই নাই, ভোটারই নাই। আবার এই যে ভোটার নাই, সেখানে এত হাজার কোটি কোটি ভোটার। একটা তো হিসাব করছে, বলছে হ্যাঁ ভোট দিতে। হ্যাঁ ভোট দিতে কিভাবে? আজকে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে এখানে মানুষের কোনো মানে লেহাজ তমিজ আদব কায়দাটাও নাই। তো যারা এই যে সাবেক প্রধান যে নির্বাচন কমিশনার কয়েকজনকে যে অ্যারেস্ট করলো ভোট কারচুপির, আমি বলবো প্রত্যেকটা নির্বাচনের সময় ফুটেজগুলি জোগাড় করে দেখা হোক। এবারের নির্বাচনে যত অনিয়ম, এবারের নির্বাচনে যে ভোটারবিহীন, এবারের নির্বাচনটা যে সেই আগের দিন সন্ধ্যা থেকে এরকম ঘটনা তো আগের কোনো নির্বাচনে হয় নাই। তাহলে তাদের গায়ে যদি এরকম জুতা পড়ে আর তাদের যদি হাতকড়া বেঁধে আর তাদের যদি গ্রেপ্তার করে জেলে দেওয়া হয়, তো প্রধান নির্বাচন কমিশনার যিনি, ভোটারবিহীন নির্বাচন, ভোট কেন্দ্রে ভোটার নাই, টেবিলে যে ভোট বেড়ে যায়, সেখানে কেউ সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারেনি, অবাধে সিল মেরে বাক্স ভরা, তাতেও হয়নি, পার্সেন্টেজ সাই করে বেড়ে যাচ্ছে। এর বিচারও তো একদিন হবে। এটা কি তাদের মাথায় থাকে না, মনে থাকে না? দুর্ভাগ্যের বিষয় যে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, এখন তারা ক্ষমতায় চলে এসেছে। আর মানুষের ভাগ্যে যে আরো কত যন্ত্রণা আছে, এটা বোধহয় কল্পনা করা যায় না। তো দেশটাকে সম্পূর্ণ ধ্বংস, প্রত্যেকটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। বেঁচে যখন গেছি, ইনশাল্লাহ একদিন দিন আসবে আর এই সব হত্যার, নির্যাতনের বিচার একদিন আমরা করবই, এটা হবে। আর যারা এখনো ছেলে মেয়ে যারা আছেন, বাবা হারিয়েছেন, কেউ ভাই হারিয়েছেন, মন শক্ত রাখতে হবে। কেউ স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, মনটা শক্ত রাখেন, একদিনের বিচার আমরা করব। আর আমি যখন বেঁচে আছি, নিশ্চয়ই আপনাদের পাশে আছি।
আপনাদের পাশে থাকবো। আমি বাংলাদেশের মানুষের জন্য সবটুকু দিয়েই আমি চেষ্টা করেছি। মানুষের জীবনে শান্তি দিয়েছিলাম, নিরাপত্তা দিয়েছিলাম। আজকে সব হারিয়েছে। কিন্তু একদিন সব ফিরে পাবো। এ বিশ্বাস আমার আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন।